আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, মাতৃভাষার সঠিক ব্যবহারের তাগিদ। 21-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় রাজনীতিবিদদের, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, তথ্য দিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো তারেক রহমান। চলতি মাসে দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, পর্যায়ক্রমে 4,10,00,000 পরিবারকে এই কার্ড দেয়া হবে, জানালেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতায় গুরুত্বারোপ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসতে পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং দলীয়করণ ও আত্মীয়করণে অযোগ্য মানুষদের দায়িত্ব দিয়ে দেশের সর্বনাশ করেছে আওয়ামী লীগ, মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে জাতি। ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার। 52 ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, 52 সাথেই একই সূত্রে গাঁথা 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থান। সর্বত্র মাতৃভাষার সঠিক ব্যবহারের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ফুল হাতে খালি পায়ে প্রভাত ফেরির মিছিল, পরনে শোকের পোশাক, কণ্ঠে ভাই হারানোর আহাজারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? মাতৃভাষার জন্য রাজপথে প্রাণ দেয়ার দৃষ্টান্ত পৃথিবীতে প্রথম তৈরি করেন বাংলা মায়ের সন্তানেরা। তাই তো 74 বছরে এসেও তাদের শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে নানা জাতি, বয়স ও শ্রেণী পেশার মানুষের। বাংলা ভাষায় কথা বলতে পারি, আমার যে মনের ভাব প্রকাশ করতে পারি, এটাই আমার কাছে 21। রফিক জব্বার, সালাম বরকত জব্বার, তাদেরকে আমরা ভুলতেই বসেছি। আমরা আমাদের ভাষাটাকে সংরক্ষণ করি, বিকৃত হতে না দেই। পরবর্তী প্রজন্মকে নিয়ে আসছি যে ওদের ভিতরে এই 21-এর চেতনাটা জাগুক, ওরা সঠিক ইতিহাসটা জানুক। I found it very touching. A lot of people here, a lot of flowers, very colorful. It's very interesting and I like it. রাজনৈতিক সাংস্কৃতিক দল, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিরা স্মৃতির মিনারে আসেন 21-এর চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে। বলেন, 52ই অনুপ্রেরণা জুগিয়েছে 71-এর মুক্তিযুদ্ধ, 90 এবং 24-এর গণ অভ্যুত্থানে। এখনো বাংলা ভাষার চর্চা আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারিনি এবং চর্চার বিষয়, এটি মনে ধারণ করার বিষয়। সংস্কৃতি চর্চার অবাধ এবং মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। ভাষার জন্য বাংলার দামাল ছেলেদের রক্তদান স্বীকৃতি পেয়েছে বিশ্ব পরিমণ্ডলে। যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এমন গৌরব, তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে। মাথা নত না করার আপোষহীন 21-এ আবারও প্রভাত ফেরির মিছিল এসেছে। শ্রদ্ধাঞ্জলির ফুল হাতে শহীদ মিনারে আজ নানা বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। তবে শুধু 21শে ফেব্রুয়ারিতে নয়, সালাম, বরকত, রফিক জব্বারদের চর্চা হোক সারা বছর জুড়ে। বিদেশি ভাষার সাথে রক্তে কেনা বাংলা ভাষার সংমিশ্রণ বন্ধ হোক, নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সগৌরবে টিকে থাকুক বিশ্বের সকল ভাষা, এমনটাই প্রত্যাশা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা সকল মানুষের। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।
এদিকে ২১-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, শুধু ভাষার আন্দোলনই ছিল না, ছিল সব বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদও দেন অনেকে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে নামে জনস্রোত। নানা শ্রেণী পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে। ভোর থেকেই রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের দীর্ঘ লাইন তৈরি হয় শহীদ মিনার অভিমুখে। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন অনেকেই। সবগুলো আন্দোলনে তো আসলে শহীদ মিনারের একটা তার জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতা এত বছর পরেও এই ভাষা আমাদের শক্তির, সাহসের, মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে যাতে আমরা শ্রদ্ধা করি, এই বাংলাদেশকে আমরা বহু সংস্কৃতি, বহু ভাষার একটা দেশ হিসেবে যাতে প্রতিষ্ঠা করতে পারি। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ফ্যাসিস্ট শাসন আমলের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ। অর্থনীতিকে সংগত করা, আমাদের রাজনীতিকে আরো সংগত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ৫২ ভাষা আন্দোলনের পথ ধরে যে অর্জিত হয় মহান স্বাধীনতা, তাই উঠে আসে রাজনৈতিক নেতাদের কণ্ঠে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। আমরা আজকে একটা স্বাধীন দেশ, সুন্দর দেশ আমরা যেন গড়তে পারি। সাদা কালো পোশাক, হাতে বর্ণিল পুষ্পস্তবক আর কণ্ঠে ২১-এর অবিনাশী গানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। এভাবেই চির অম্লান হয়ে থাকবে মহান ২১। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রথম শহীদদের জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করা হয়। প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডা শফিকুর রহমান। পরে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। একুশে ফেব্রুয়ারি পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়া বাঙালি জাতির এক অহংকারের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক জব্বার সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২১-এর প্রথম প্রহরেই ফুলেল শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের। রাত ১২টার পরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় ৫২ ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রী পরিষদের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আরও একবার ফুল দেন তারেক রহমান। পরে জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৩ বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাথে ছিলেন ১১ দলীয় জোটের নেতারা। প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান
এরপর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শহীদ মিনারে ঢল নামে। সময় যত গড়িয়েছে খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজারো মানুষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এদিন ভোরে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাষা শহীদ জব্বার, শফিউর রহমান, আবুল বরকত এবং শহীদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এটা আমাদের অস্তিত্বের সংগ্রাম, আমাদের গৌরবের সংগ্রাম। আজকে সারা বিশ্বব্যাপী এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। ভাষা শহীদদেরকে স্মরণ করতে আসছি, শ্রদ্ধা করতে আসছি। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষাটা অর্জন করতে পেরেছি এবং আমাদের বাংলাদেশটা পেয়েছি। এখানে আমাদের ভাষা শহীদদের সমাধি রয়েছে এবং ভাষা সাধকদের সমাধি রয়েছে, যারা আমৃত্যু ভাষার জন্য কাজ করেছে। তাদের যে অবদান, সেই অবদানের সূত্র ধরেই কিন্তু আজকের বাংলাদেশ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার। তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহদি আমিন সাংবাদিকদের এই তথ্য জানান। কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর আগে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মদিবস হিসাবে তিনি কাজ করলেও আজকে কিন্তু ছুটির দিন ছিল। এই দিবসেও তিনি কাজ করেছেন এবং গত নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কী কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। ভিআইপি বলতে আমরা যে জিনিসটা দেখতাম আগে, সেখান থেকে সম্পূর্ণ ভেঙে এসে এখানে ঢুকার আগে ট্রাফিক সিগন্যালও ছিলেন, দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করেছেন, অফিসে ঢুকার আগে একটি বৃক্ষরোপণ করেছেন। এরপর তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন করেন। পরে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এবং পরে পর্যায়ক্রমে সারা দেশে এ সম্মানী ও উৎসব ভাতা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। পরবর্তীতে এই বিষয়ে অবহিত করবে। তবে আমরা মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
চলতি মাসেই দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু এবং 4,10,00,000 পরিবারকে পর্যায়ক্রমে এই কার্ড দেয়া হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল শিল্পকলা একাডেমিতে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী জানান, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, না হলে একটি দেশে গণতন্ত্র টেকসই হতে পারে না। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব, টাকা, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এটাকে বাড়াতে শুরু করব। কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেওয়া না হয়, এবং আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একই সাথে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে, আনা হবে শোক প্রস্তাবও। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে গেজেট প্রকাশের পর 30 দিনের মাঝে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে 4 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের উদ্বোধনে একথা বলেন তিনি, যেখানে ভাষা দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনেস্কো ঢাকার হেড অফ এডুকেশন নরিহিদে ফুরকাওয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভিন এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। ইনস্টিটিউট হয়েছিল আমাদের সময়কালেই, কিন্তু কার্যকারিতা শুরু হতে পারেনি, শুধু আমরা দালান কোঠাগুলি করে গিয়েছিলাম। তো প্রগ্রেস রেট ইজ ভেরি স্লো। আগামী বছর 21শে ফেব্রুয়ারি যেন আরো আনন্দ ঘন অনুষ্ঠান, আরো অনেক কিছু আমরা দিতে পারি সেই আহ্বান জানিয়ে, এবং শিক্ষা মন্ত্রণালয় এটা যে কারণে গঠন করা হয়েছিল তার সার্থকতা অর্জন করবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। জুলাই সনদ বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জুলাই চেতনাকে গুরুত্ব না দিলে দেশে আবার স্বৈরাচার ফিরবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি মূলত স্বৈরাচারকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন হামিদুর। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর মাল্টিপারপাস হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এই সভায় কেন্দ্রীয় নেতাদের সাথে মহানগর নেতারা উপস্থিত ছিলেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও সংসদে বসলে হ্যাঁ ভোট স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, এমন আশা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় মব কালচার থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। হ্যাঁ না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে, হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে, এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে।
দলীয় ও আত্মীয়করণে অযোগ্য মানুষদের দায়িত্বে বসিয়ে আওয়ামী লীগ সরকার দেশের সর্বনাশ করে গেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহে সরকার যে বহুমুখী কর্মসূচি বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। মিজান শাহজাহানের রিপোর্ট। এটিএন বাংলায় সম্প্রচারিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্কে বিজয়ীদের সম্মানিত করতে ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজন। শুরুতে চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের হাতে নগদ 2 লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। রানার আপ দল ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা গ্রহণ করেন নগদ 1,50,000 টাকা। তৃতীয় স্থানে থাকা তেজগাঁও কলেজ পায় 1 লাখ টাকা। আর শ্রেষ্ঠ বক্তা ইডেন মহিলা কলেজের মাসনুন নাবিলা আলমের হাতে তুলে দেওয়া হয় নগদ 50,000 টাকা ও সম্মাননা স্মারক। আমরা আশা করি পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে বর্তমান সরকারকে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সরকার ও বিরোধী দল সব অংশীজন সম্মিলিতভাবে কাজ করলে বিগত দুঃশাসনের অগ্নিশিখা নেভানো সম্ভব বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জনাব তারেক রহমান, বিএনপি এবং তার মন্ত্রী পরিষদ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। এটি সরকারের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সরকারকে সুশাসন, সরকারকে জনগণের যে ভাষা, জনগণের আশা আকাঙ্ক্ষা, সেগুলি বুঝে কিন্তু তাদেরকে কাজ করতে হবে। বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে বন্ধ হয়ে যাওয়া জাতীয় বিতর্ক অনুষ্ঠানটি আবারও চালুর দাবি জানান তিনি। জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসা হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপকদের পাশাপাশি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাজধানী মিরপুরে রাজশাহী জেলা সমিতি ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও রাজশাহী জেলা সমিতির সাবেক সভাপতি এস.এ.এম. জুলফিকার ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আহমদ মুজিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি নাজমা হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব সাইদুর রহমান খান, সাবেক অতিরিক্ত সচিব ও সমিতির সহসভাপতি আব্দুল মান্নান। শেষে দোয়া পরিচালনা করেন পুলিশ স্টাফ কলেজের ইমাম সোহেল রানা। সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শেষ হয়। খেলার খবর। নির্ধারিত সময়ে টস হয়েছিল ঠিকই, কিন্তু তখনই শুরু হয় বৃষ্টি। তখন পুরো মাঠ কাভার করে ঢেকে দেওয়া হয়েছিল ভারী বৃষ্টি, আর থামেনি। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8-এর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান, তবে বৃষ্টি আর থামেনি। তাতে করে কলম্বোয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরুই করা যায়নি। 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর খেলাটি পণ্ড করা হয়।
উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘ প্রায় 2 দশক ধরে কোনো আন্তর্জাতিক খেলা হয় না। রাজনৈতিক বৈষম্যের শিকারে এই স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়েছে আন্তর্জাতিক মর্যাদা। নতুন সরকারের উদ্যোগে আবারও এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর স্বপ্ন দেখছেন বগুড়াবাসী। বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন পরাগ আরমান। 2004 সালের 7 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ চান্দু স্টেডিয়াম উদ্বোধন করেন। এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট এবং 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠে। এই মাঠটি সংস্কারের ব্যবস্থা করে তার স্বপ্নকে বাস্তবায়ন করেন এবং আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন করে আন্তর্জাতিক মানের গ্যালারি স্থাপন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ফ্লাডলাইট স্থাপন এবং ইনডোর সংস্কারের পাশাপাশি ফ্যাসিলিটিস বাড়ানো হলে পুনরায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পাওয়া সম্ভব শহীদ চান্দু স্টেডিয়ামের। বিসিবি যে কাউন্সিলর আছে তার মাধ্যমে যেন আমরা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচগুলো যেন এখানে আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আন্তর্জাতিক ভেন্যু হিসাবে আমরা দেখতে পাই এবং এখানে জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা যেন এখানে খেলা দেখতে পাই। পুনরায় আন্তর্জাতিক ভেন্যু হিসাবে চালু হলে শুধু ক্রিকেট নয়, উত্তরবঙ্গের অর্থনীতি, পর্যটন ও স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে একটাই চাওয়া যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হোক। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে যেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসে। এখানে আমরা চাইবো যে তারা এই মাঠকে আবার সেই আগের মর্যাদায় আমাদের কাছে ফিরিয়ে দিবেন। দ্রুত সংস্কার করে এখানে সারা বছর যেন খেলা হয়, এটি আমাদের প্রত্যাশা। নতুন সরকারের আন্তরিক উদ্যোগে দ্রুত সংস্কার কাজ শুরু হবে এবং শহীদ চান্দু স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্রে পরিণত হবে। এটাই প্রত্যাশা বগুড়াবাসীর। পরাগ আরমান, এটিএন বাংলা। নগরের মানুষকে বডি বিল্ডিং ও স্বাস্থ্য সচেতন করে তুলতে বিডি ফিটনেস জিম সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় ঢাকার বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করবে। বিডি ফিটনেস জিম সেন্টারেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিম সেন্টারের কর্ণধার মেহেদী হাসান সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, মাতৃভাষার সঠিক ব্যবহারের তাগিদ। 21-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় রাজনীতিবিদদের, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, তথ্য দিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো তারেক রহমান। চলতি মাসে দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, পর্যায়ক্রমে 4 কোটি 10 লাখ পরিবারকে এই কার্ড দেওয়া হবে, জানালেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতায় গুরুত্বারোপ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এবং দলীয়করণ ও আত্মীয়করণে অযোগ্য মানুষদের দায়িত্ব দিয়ে দেশের সর্বনাশ করেছে আওয়ামী লীগ, মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।